চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যায় সরাসরি অংশ নেয়া ৩ জন গ্রেফতার। ভিডিও ফুটেজ দেখে বাকিদের শনাক্তের চেষ্টা চলছে বলছে পুলিশ। হিন্দু সম্প্রদায়ের আন্দোলনের পেছনে পতিত সরকারের লোক ছিল মন্তব্য খন্দকার মোশাররফের। ক্ষমতায় গেলে জাতীয় সরকার করতে চায় বিএনপি। ৫ আগস্টের পর ভারতের সাথে সম্পর্কের রূপ বদলেছে বললেন পররাষ্ট্র উপদেষ্টা। অভ্যুত্থানের অর্জন ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে মন্তব্য সার্জিসের। হাজারীবাগে চাঞ্চল্যকর ডাক্তার রশিদ হত্যা মামলায় আটক ৩। ঢাকা মাওয়া মহাসড়কের পাশ থেকে তরুণীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, অনুসন্ধানে পিবিআই। গত ১৫ বছরে অর্থনীতির যে ক্ষতি তা অকল্পনীয় মন্তব্য অর্থ উপদেষ্টার। ভবিষ্যতে কেউ আর টাকা পাচার করতে পারবে না বলে দাবি। এবং দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশের নারীরা। ম্যাচ সেরা অধিনায়ক নিগার সুলতানা। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রূপা। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যার সঙ্গে জড়িত সন্দেহে এ পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার রইসউদ্দিন জানিয়েছেন, এই ৯ জনের মধ্যে ৩ জন সরাসরি হত্যায় অংশ নেয় বলে সিসিটিভির ফুটেজ দেখে তারা নিশ্চিত হতে পেরেছেন। এদিকে ৩১ জনের নাম উল্লেখ করে নিহতের বাবা জামাল উদ্দিন একটি হত্যা মামলা দায়ের করেছেন। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। মঙ্গলবার দিনে দুপুরে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যা করে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কোপানোর দৃশ্য ধরা পড়ে সিসিটিভির ফুটেজে। পুলিশের উপর হামলার ঘটনায় ৩টি, একটি হত্যা মামলা সহ এই ঘটনায় এই পর্যন্ত মোট ৫টি মামলা দায়ের করা হয়েছে। মোট গ্রেপ্তার করা হয়েছে ৩৯ জনকে। পুলিশ বলছে, আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় জড়িত সন্দেহে মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৩ জন সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেয় বলে সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে তারা নিশ্চিত হয়েছেন। ৯ জনকে আমরা গ্রেপ্তার করেছি। এর মধ্যে ৭ জনই এজাহারভুক্ত, বাকি ২ জন আমাদের তদন্ত সংশ্লিষ্ট তদন্তের মাধ্যমে আমরা এটা পেয়েছি। আইনজীবী আলিফ হত্যায় বাবা জামাল উদ্দিনের মামলায় ৩১ জনের নাম উল্লেখ করে এবং ভাইয়ের মামলায় ১১৬ জনকে আসামি করা হয়েছে। পুলিশ বলছে, জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। ভিডিও ফুটেজ থেকে এখন পর্যন্ত আমরা ৩ জনকে সরাসরি যারা জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করেছি এবং আমরা এই ভিডিও ফুটেজ দেখেছি ২০ থেকে ২২ জন এই কিলিং মিশনে অংশ নিয়েছিল। এই দিকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান নিহতের পরিবার। যারা এই ঘটনার সাথে জড়িত তাদের ফাঁসি চাই আমি, যারা ইন্ধনদাতা এদেরও ফাঁসি চাই আমি। নেতাদের ধরা পড়ছে, এই হলো মূল। একে ধরলে সব বের হয়ে যাবে, কে করছে না করছে। এর ফাঁসি প্রথমে আমি এর ফাঁসি চাই। ইসকনের সাথে যারা সম্পৃক্ততা আছে এবং এই ইসকনকে পুরো বাংলাদেশ থেকে যেন নির্মূল হয়ে যেতে পারে, আমি সেই দাবি করছি। মঙ্গলবার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে ঘিরে সৃষ্ট সংঘর্ষে নিহত হয় আইনজীবী সাইফুল ইসলাম। এর প্রতিবাদে আজও আদালত বর্জন কর্মসূচি পালন করছে আইনজীবীরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। ৩০০ ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। চট্টগ্রামে হিন্দু সম্প্রদায়ের আন্দোলনের পেছনে পতিত সরকারের লোক ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। অন্যদিকে আগামী নির্বাচনের পর সকলের অংশগ্রহণে জাতীয় সরকার গঠন করার কথা জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। সকালে জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব মানবাধিকার সংস্থার অনুষ্ঠানে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
সমাবেশে সকল ষড়যন্ত্র প্রতিহত করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। আজকে যে সরকারকে প্রতিষ্ঠিত করেছে সেই সরকারের দায়িত্ব এই সকল ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দিয়ে এদেশে এমন একটি নির্বাচন দেওয়া যে নির্বাচনে জনগণ তাদের নিজের ইচ্ছা মতো পছন্দ মতো লোককে স্বাধীনভাবে ভোট দিতে পারবে। এদিকে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির এক সভায় অংশ নিয়ে দেশবিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। যারা খুন করেছে, যারা লুট করেছে, যারা আমার সম্পদকে লুট করে কানাডায় বাড়ি করেছে, এখনো 3.5 মাস অতিবাহিত হলো, এখনো কেন আইনের আওতায় আনা হলো না? অপরদিকে গণফোরামের জাতীয় কাউন্সিলে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির 31 দফার ভিত্তিতেই পরিচালিত হবে আগামীর জাতীয় সরকার। আগামী দিনে নির্বাচনের পরে যেই সরকার হবে সেটা হবে জাতীয় সরকার। সংস্কার নিয়ে কারো চিন্তা করার কোনো কারণ নাই। আমরা সংস্কার 31 দফা বাংলাদেশে ইনশাআল্লাহ বাস্তবায়ন করব, আমরা সবাই মিলে বাস্তবায়ন করব। এ সময় ধর্মের নামে বিভিন্ন গোষ্ঠী ও সংস্থার অস্থিতিশীল পরিবেশ তৈরির চক্রান্তের পেছনে কোন শক্তি কাজ করছে অন্তর্বর্তী সরকারকে তা খুঁজে বের করার দাবিও জানান তিনি। ইলেকট্রিক ট্যাক্সি ওগুলার। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। 10 দিনের সফরে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী 11 ডিসেম্বর ঢাকায় ফেরার কথা রয়েছে তার। সকালে বাংলাদেশ বিমানের BG 201 সম্বর ফ্লাইটে সকাল 8টা 20 মিনিটে ঢাকা ছাড়েন তিনি। সঙ্গে যাচ্ছেন তার স্ত্রী রাহাত আরা বেগম। এর আগে 7টা 17 মিনিটে বিমানবন্দরে পৌঁছান মির্জা ফখরুল। বিভিন্ন দলীয় অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। সবশেষ 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি 2 বার লন্ডন গিয়েছিলেন। গত 5 আগস্ট শেখ হাসিনার পতন ও রাজনৈতিক পট পরিবর্তনের পর এবারই প্রথম লন্ডন যাচ্ছেন মির্জা ফখরুল। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ভারতের সঙ্গে ভালো সম্পর্ক করার ক্ষেত্রে বাংলাদেশ আশাবাদী বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেন, দুদেশের স্বার্থ রক্ষা করেই এগিয়ে নিতে হবে সম্পর্ক। শনিবার সকালে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক, প্রত্যাশা, প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ চায় পানি সমস্যার সমাধান করতে। সীমান্ত হত্যা করলে বা কেউ অপরাধ করলে বিচার হবে, কিন্তু হত্যা করা কাম্য নয়। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের মিডিয়ার যে মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে তা নিয়ে বাংলাদেশের মিডিয়া কাজ করতে পারে। সরকারের এই উপদেষ্টা বলেন, শুধু রাজনৈতিক কারণে বিরোধিতা করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। কি করলে দুই দেশের স্বার্থ রক্ষা হয় সেটা বাংলাদেশকে দেখতে হবে। 5 আগস্ট পর্যন্ত ভারতের সাথে একরকম সম্পর্ক ছিল। 5 আগস্টের পরে সেটা পরিবর্তন হয়ে গেছে। এটা হলো বাস্তব। বাস্তবতা নিরিখেই কিন্তু আমাদেরকে ভারতের সাথে সম্পর্ক বিনির্মাণ করতে হবে এবং কন্টিনিউ করে যেতে হবে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। অভ্যুত্থানের সব অর্জন ব্যর্থ করার পায়তারা চলছে জানিয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। অভিযোগ করেন, খুনিদের গুলি চালানোর ফুটেজ থাকলেও তাদের এখনও ধরা হচ্ছে না, এটি কোনোভাবেই কাম্য নয়। সকালে ময়মনসিংহে 55 জন শহীদ পরিবারের হাতে অনুদানের চেক তুলে দিয়ে তিনি কথা জানান, স্বচ্ছতা বজায় রাখতে আহত এবং শহীদদের সঠিক তথ্য সংগ্রহে কাজ চলছে। প্রাথমিকভাবে ময়মনসিংহে 55 জন শহীদ পরিবারের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হলো। পরবর্তীতে বাকিদের সহায়তা করা হবে। চেক পেয়ে আপ্লুত হয়ে পড়েন শহীদ পরিবারের সদস্যরা। তাদের দাবি, দুর্নীতি ঘুষমুক্ত হয়ে ভালো চলুক প্রিয় দেশ। এইটুকু আস্থা রাখবেন যে আমরা আমাদের জীবনের সবটুকু দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি, আমরা যেই স্বপ্ন নিয়ে, যে স্পিরিট নিয়ে দেশের জন্য জীবন দিলাম, রক্ত দিলাম, সেটার জন্য কাজ করে যাওয়ার প্রথমত। দ্বিতীয়ত, আমাদের মাথায় সবসময় এটা থাকে আমাদের শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের কথা। আমি এই
চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। সংস্কার করতে না পারলে দেশের মানুষ এই সরকারকে কাঠগড়ায় তুলবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। শনিবার সকালে রাজধানীর ব্র্যাকিন সেন্টারে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম আয়োজিত রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। ডেলিভার করতে পারবো, শর্ট টার্মে কি পারবো বা লং টার্মে কি পারবো, এবং সেই লক্ষ্যে এই যে 6টা যে মেজর কমিশন করা হয়েছে সেটা পুরো নতুন বাংলাদেশ তৈরির একটা আয়োজন আমি বলবো। 1980s এর করেছেন, আমরাও এরকম করি যাতে 200-250 বছর বাংলাদেশ গভর্নমেন্টটা বাংলাদেশটা টিকে থাকে, বাংলাদেশের পলিটিক্যাল সেটেলমেন্টটা টিকে থাকে। সেটার জন্যই আমরা সবাইকে ডিভোটের জন্য আহ্বান জানাচ্ছি। রাজধানীর হাজারীবাগে চাঞ্চল্যকর বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ডাক্তার রশিদ হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এই ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই কথা জানান রমনার ডিসি মাসুদ আলম। পুলিশ বলছে, বকেয়া বাড়ি ভাড়া ও অর্থ লুট করতেই হত্যা করে দুষ্কৃতিকারীরা। চিকিৎসকের ভাড়া দেয়া বাসার বাসিন্দাদের তথ্য সংগ্রহ ও তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে আসামিদের খুলনা ও ঢাকা মোহাম্মদপুর থেকে গ্রেফতার করা হয়। ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএমপি দায়িত্বের সাথে কাজ করে যাচ্ছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। ভাড়া থাকা অবস্থায় ভাড়া বেশ কিছু বাকিটাকি ছিল, মাঝে মাঝে থাকতো, ভাড়া দিতে পারতো না, যেহেতু তারা শ্রমিক টাইপের ছিল। তো এই নিয়ে কিছু মনোমালিন্য ছিল। আবার বাসায় ঢোকা নিয়ে রাতের 10টার পরে ঢুকতে পারতো না। ওই ভদ্রমহিলা যে ছিল ডাক্তার সুফিয়া বেগম, উনি মনে হয় একটু তাদের সাথে ঝগড়া টগড়া করতো বা ঢুকতে দিত না, ঝামেলা করতো। এই নিয়ে তাদের একটা ক্ষোভ ছিল। মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া মহাসড়কের পাশে এক তরুণীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে শ্রীনগরের দোগাছি সার্ভিস সড়কে রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। মরদেহের পাশ থেকে 5টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। হত্যার কারণ খুঁজতে কাজ করছে পিবিআই। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। রোববার ঘড়ির কাঁটায় সকাল 8টা, ঢাকা মাওয়া মহাসড়কে গুলিবিদ্ধ এক নারীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। পাশে পাওয়া যায় 5টি গুলির খোসা। স্থানীয়রা জানায়, ভোরে ওই নারীকে এক যুবকের সাথে সড়কটিতে হাঁটতে দেখা যায়। তবে কে বা কারা গুলি করেছে সে বিষয়ে কিছুই জানেন না তারা। ঢাকা থেকে না কোথা থেকে আসছে, ঝগড়াঝাড়ি করছে আমাদের পদ্মা থানার কাছে, ওখান থেকে আর এইদিকে হাঁটতে থেকে না আসে, পরে এই গুলি করে না কিভাবে মারা গেছে। লোকজন যা বললো যে মেয়েটা তর্কাতর্কি করতে দেখছে সেই মেয়েটাই ওখানে লাশ পড়ে আসে। আমি এখানে অ্যাক্সিডেন্টের কথা শুনে এখানে আসার পরে দেখলাম যে একটা মহিলা পড়ে রয়েছে। এরই মধ্যে ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনা উদ্ঘাটনে কাজ করছে পিবিআই। প্রাথমিকভাবে আমরা দেখে আশেপাশে আমরা খোঁজাখুঁজির চেষ্টা করেছি যে এভিডেন্স হিসেবে কিছু পাওয়া যায় কিনা। কিছু পাওয়া যায়নি, মোবাইল বা মানি ব্যাগ বা হ্যান্ডব্যাগ টাইপ কিছু পাওয়া যায়নি। পরবর্তীতে আমরা পিবিআই কে খবর দিই, তারা এসেছে, তারা ফিঙ্গার স্যাম্পল কালেক্ট করেছে এবং সেগুলো ম্যাচ করার চেষ্টা করেছে। এখন পর্যন্ত তারা আমাদের জানিয়েছে যে সেটা ম্যাচ করেনি। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 সংবাদে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকবেন। নুডলস খান নাই? স্বাগত আরেকবার নিউজ 24 সংবাদে। দীর্ঘ 15 বছর পর আগামী জাতীয় নির্বাচনে মানুষ তাদের পছন্দ অনুযায়ী ভোট দিতে পারবে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। শনিবার সকালে কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জুলাই আগস্ট বিপ্লবে শহীদ 6 পরিবার, গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে একথা জানান তিনি। বলেন, দেশের বাইরে একটা গোষ্ঠী দেশের ভেতরের শান্তি ও শৃঙ্খলা নষ্ট করতে চাইছে। আরও বলেন, যারা দেশের সম্প্রীতি নষ্ট করতে চায় তারাই দেশের শত্রু। সরকারি টাকায় আর কোনো সরকারি কর্মচারী হজ করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। 16 বছর পরে জনগণ তার
পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। দেশের ভিতরে দেশের বাইরে একটা গোষ্ঠী আমাদের সৌহার্দ্য সম্প্রীতি বিনষ্ট করে গোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা চালাচ্ছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে সমস্ত ষড়যন্ত্র আমরা ব্যর্থ করে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। এবার কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের 11টি লোহার দানবাক্সে রেকর্ড 29 বস্তা টাকা পাওয়া গেছে। সকাল 7টায় কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। প্রায় 350 জনের একটি দল টাকা গণনার কাজে অংশ নিয়েছে। এর আগে সর্বশেষ গত 17 আগস্ট পাগলা মসজিদের দানবাক্সগুলো খোলা হয়েছিল। তখন 7,22,13,046 টাকা পাওয়া যায়। ঐতিহাসিক পাগলা মসজিদের আপনারা জানেন প্রতি 3 মাস পর এই যে দান বাক্স আছে সেখানে খোলা হয়। এবার আমরা 3 মাস 11 দিন পরে খুলছি। আমরা এবার 10টি আমাদের সিন্দুক ছিল, সাথে একটি এক্সট্রা লাগাতে হয়েছে যেটি 11 দিন পূর্বে লাগানো হয়েছে। আমাদের এই টাকাগুলো ব্যাংকেই থাকে, রূপালী ব্যাংকে জমা থাকে। আজকেও আমরা সকাল 7টায় এই সিন্দুকগুলো আপনাদের সবার উপস্থিতিতে খুলেছি এবং এখান থেকে যে অর্থটি আসে বিগত দিনের ন্যায় জটিল কঠিন রোগে যারা আক্রান্ত আছেন, ব্যাটারি আছে, তাদের ভিতরে অনুদান হিসেবে দেওয়া হবে। এক্সেলেন্স ইন কোয়ালিটি। জরাজীর্ণ বাসে ঠাসা রাজধানীর সড়ক। তথ্য বলছে ঢাকায় প্রতি 4টি বাসের একটি মেয়াদ উত্তীর্ণ। প্রকাশ্যে রাজপথ দাপিয়ে বেড়ালেও ঘুমিয়ে নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএ ডিটিসিএ। ফলাফল লক্কর ঝক্করার রংচটা বাসই ভরসা নগরবাসীর। পর্যায়ক্রমে সড়ক থেকে এসব বাস বিদায় করার তাগিদ বিশেষজ্ঞদের। তবে ডাম্পিংয়ের জায়গার অপর্যাপ্ততার কথা বলছে পুলিশ। হাসান ওয়ালির প্রতিবেদন, ছবি তুলেছেন মঞ্জুর রহমান। রাজধানীর প্রগতি সরণি এ সড়ক যেন লক্কর ঝক্কর বাসের অসুস্থ প্রতিযোগিতার স্বর্গরাজ্য। গাজীপুর টু সায়েদাবাদ, স্টাফ কোয়ার্টার সহ নানা রুটের বাস চলে এ সড়কে। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বাসে ঠাসা সড়কে যানজট তাই নিত্যসঙ্গী। বিআরটিএ সূত্র বলছে শহরের 70%-এরও বেশি বাস রুট কার্যত অচল। অনুমোদিত 388 রুটের মধ্যে 250টির বেশি বন্ধ থাকায় অন্যান্য সড়কে তৈরি হচ্ছে বিশৃঙ্খলা। অনেকের মনে প্রশ্ন জেগেছে, প্রগতি সরণিতে এত বাস কেন? বাসগুলোর প্রতিযোগিতা এত ভয়াবহ কেন? সহজ উত্তর, এসব সড়কে চলছে অবৈধ বাস, যার নেই কোনো রুট পারমিট, ফিটনেস ঠিক রাখার দায়ও নেই মালিকদের। ফলে নেতিবাচক অভিজ্ঞতা বাড়ছে প্রতিনিয়ত। বিআরটিএ তথ্য বলছে রাজধানীতে অন্তত 1646টি বাস কোনো ধরনের রুট পারমিট ছাড়াই চলছে। 2000-এর বেশি বাস অন্য রুটে চলছে অনুমতি ছাড়া। বিপরীতে 128টি সক্রিয় রুটে 7091টি বাস এখন নিবন্ধিত। একটা সময় হয়তো ছিল 100-200 অবৈধ গাড়ি, এখন আপনি রুট পারমিট মানে জিনিসটাকে একটা মানে কমপ্লিটলি একটা অরাজক পরিস্থিতিতে নিয়ে গিয়ে আপনি এখন 1500 বেশি 1600-র বেশি গাড়ি আপনার রুট পারমিট বিহীন হয়ে গেছে। পরিবহন মালিকরা বলছেন রিজিওনাল ট্রান্সপোর্ট কমিটি আরটিসি অকার্যকর থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তবে নিয়ন্ত্রক সংস্থাগুলোকে দায়ী করছেন গণপরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল হক। বিআরটিএ কে জানা লোকের জায়গাগুলি দিতে হবে। এখন বসে আছে অজানা কতগুলি লোক, কমন সেন্সে দেশ চালাচ্ছে। আরটিসি, ঢাকা মেট্রো আরটিসি, তাদের গত 6 বছর কোনো মিটিংও হয় না, কোনো রুট পারমিট নতুন কোনো দেনও না। যেহেতু তার এখন রুট পারমিটের আবেদন করে রেখেছে, পারমিটটা হয় নাই, এই ক্ষেত্রে তো অবৈধ গাড়ি বলা যাবে না তাকে। অনেক বাসের রেজিস্ট্রেশন দিয়ে কে বৈধ কে অবৈধ, কোথায় রুট পারমিট দেওয়া হয়েছে, চালাচ্ছে কোন রুটের মধ্যে এবং কয়টা রুট পারমিট দেওয়া হয়েছে নাম্বার, তার থেকে বেশি চালাচ্ছে কিনা কিছুই দেখতে পাচ্ছে না। বিআরটিএ চেয়ারম্যান বলছেন শৃঙ্খলা ফেরাতে নগর পরিবহন বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছে সরকার, যার আগে এসব বাসের ব্যাপারে আসবে কঠোর পদক্ষেপ। কমিটির মিটিং হয়নি, এটা ট্রু, এটা সত্য, এবং কিছু বাস্তবতাও তৈরি হয়েছে, বিভিন্ন জায়গায় রুট চলার জন্য বাস্তবতাও তৈরি হয়েছে, এটাও সত্য। তো আমরা অলরেডি একটা ফাইল পাঠিয়েছি, মূলত ঢাকার যে আমাদের বিআরটিএ পরিচালক, উনি এটার মেম্বার সেক্রেটারি, তাকে সে একটা ফাইল পাঠিয়েছে একটা মিটিং করার জন্য। তো আমার ধারণা খুব শীঘ্রই তার একটা মিটিং করে ফেলবে। বাস ফ্র্যাঞ্চাইজিস যদি হয়ে যায়, এবং আশা করি হয়ে যাবে,
তারা এই দুটো কাজ যদি আমরা ঢাকা শহরে করতে পারি, আমাদের ঢাকা শহরে অনেক ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে। ঢাকার গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে আপাতত 9টি ক্লাস্টার, 22টি কোম্পানি এবং 42 রুটের প্রস্তাব দিয়েছে ডিটিসিএ। হাসান ওয়ালি, নিউজ 24, ঢাকা। সবই হবে বাসায় বসে। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই সেভিংস করতে পারছি ডিজিটালি। এবার অর্থ বাণিজ্য সংবাদ। গত 15 বছরে অর্থনীতির যে ক্ষতি তা অকল্পনীয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, ভবিষ্যতে কেউ আর টাকা পাচার করতে পারবে না। শনিবার রাজধানীর একটি হোটেলে ডিসিসিআই আয়োজিত সম্মেলনে তিনি এই কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, ক্ষয় হয়ে যেতে শুরু করা দেশের অর্থনীতিতে কিছুটা স্থিতিশীলতা আসতে শুরু করেছে। একই সঙ্গে বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভও। এক্ষেত্রে বিদেশি সহযোগী সংস্থাগুলো খুবই ইতিবাচক সাড়া দিচ্ছে। অর্থনৈতিক সংস্কার নিয়ে তিনি বলেন, পলিসি রেট আপাতত বাড়ানো হচ্ছে না, সেই সাথে বেসরকারি খাতে ঋণ প্রবাহ যেন না কমে সেদিকে নজর দিচ্ছে সরকার। একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের 5 কোটি টাকা 10 কোটি টাকা একটা দাম, আমরা চিন্তা করেন বোঝা গেছে কতটা। তাহলে আপনারা বলেন 3-4 মাসে এসে চিফ অ্যাডভাইজার সালাউদ্দিন সাহেব সব করে দেবে, দিস ইজ সে একটু এক্সপেকটেশনটা একটু লফটি। নিউজ 24 সংবাদে আবার একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। নুডলস খান না? স্বাগত আরেকবার নিউজ 24 সংবাদে। এবার আন্তর্জাতিক সংবাদ। লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় চুক্তির বিষয়ে সম্মত হয়নি ইসরায়েল। 24 ঘন্টায় দখলদারদের হামলায় গাজায় আরও অন্তত 100 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই অবস্থার মধ্যে নতুন করে গাজায় যুদ্ধবিরতি আলোচনা শুরু করতে উদ্যোগী হয়েছে মিশর। এদিকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে লেবাননের সেনাবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করবে বলে জানিয়েছে প্রতিরোধ যোদ্ধা দল হিজবুল্লাহ। গাজায় অব্যাহত রয়েছে নেতানিয়াহু বাহিনীর তাণ্ডব। তাদের নির্বিচারের গোলাবর্ষণে শনিবার গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে 24 ঘন্টায় বহু মানুষ হতাহত হয়েছে। স্থলবাহিনীর অভিযানের পাশাপাশি বাসিন্দাদের বাড়ি লক্ষ্য করে চলছে বিমান হামলা। স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মীদেরও লক্ষ্যবস্তুতে পরিণত করেছে তারা। 1 বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি বাহিনীর হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা উপত্যকা। দুর্ভিক্ষের করাল থাবায় মৃত্যুর মুখোমুখি গাজার অন্তত 20 লাখ মানুষ। ومش لاقيين شوادر نسكر، بدنا شوادر نسكر على حالنا، لكن مقاومة حياة مفيش مقاومة حياة بالمرة، وضلينا متجهين ما عرفناش احنا ماشيين ومش عارفين وين نروح لحد ما وصلنا هذا المكان। এই অবস্থার মধ্যে নতুন করে গাজার যুদ্ধবিরতি আলোচনা শুরু করতে উদ্যোগী হয়েছে মিশর। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতারা কায়রোতে নতুন করে আলোচনায় বসতে যাচ্ছেন। অন্যদিকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে লেবাননের সেনাবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করবেন বলে জানালেন প্রতিরোধ যোদ্ধা দল হিজবুল্লাহর প্রধান নাইম কাশেম। الأعداء مع كل الدعم الأمريكي والغربي। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। আকস্মিক অভিযান চালিয়ে সিরিয়ার দ্বিতীয় বৃহৎ শহর আলেপ্পোতে ঢুকে পড়েছে দেশটির সরকার বিরোধী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। এ নিয়ে তৃতীয় দিনে গড়িয়েছে সিরিয়ার সেনা ও বিদ্রোহীদের লড়াই। ক্রমেই আরও ভয়াবহ রূপ নিচ্ছে দুপক্ষের সংঘাত। গত 3 দিনে প্রাণ গেছে 2 শতাধিক মানুষের। আলেপ্পো ও ইদলিবে বিদ্রোহীদের হামলা প্রতিহতের চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকারি সেনারা। সিরিয়ার দ্বিতীয় বৃহৎ শহর আলেপ্পোতে প্রবেশ করেছে দেশটির সরকার বিরোধী সশস্ত্র বিদ্রোহীদের গঠিত নতুন জোট দ্য মিলিটারি অপারেশনস কমান্ড। দখলে নিয়েছে একাধিক এলাকা। এ নিয়ে তৃতীয় দিনে গড়ালো সিরিয়ার সেনা ও বিদ্রোহীদের লড়াই। ক্রমেই আরও ভয়াবহ রূপ নিচ্ছে দুপক্ষের এই সংঘাত।
শুক্রবার চলতি বছরের মধ্যে এই প্রথম সিরিয়ার সরকারের বিরুদ্ধে বড় ধরনের অভিযানের সফলতা পেয়েছে বিদ্রোহীরা। 2016 সালে প্রেসিডেন্ট বাশার আল আসাদ বাহিনী ক্ষমতা দখলের পর বিদ্রোহী গোষ্ঠী এতদিন ধরে হামলা চালিয়ে আসলেও আলেপ্পোতে পৌঁছতে পারেনি। এক বিবৃতিতে সিরিয়ার সেনাবাহিনী জানায়, আলেপ্পো ও ইদলিবে বিদ্রোহীদের হামলা প্রতিহতের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ব্যাপক ক্ষয়ক্ষতির কথাও স্বীকার করেছে তারা। বিদ্রোহী গোষ্ঠী হামলার পর দ্রুত শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানিয়েছিল রাশিয়া। ইরানের অভিযোগ, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে পরাজয় হওয়ার পর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মিলে সিরিয়াকে অস্থিতিশীল করা শুরু করেছে। প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে স্থানীয় সময় বৃহস্পতিবার 29 নভেম্বর সিরিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করে বিদ্রোহীরা। 2011 সালে আরব বসন্ত শুরু হলে এর ছায়া পড়ে সিরিয়াতেও। এ সময় সুন্নি বিদ্রোহীরা শিয়া মুসলিম আসাদকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু আসাদ সরকার বিরোধীদের দমনে কঠোর অবস্থান গ্রহণ করে। এরপর থেকে দেশটিতে শুরু হয় গৃহযুদ্ধ। চন্দ্রা, নিউজ 24। এবার জানাবো খেলার সংবাদ। আয়ারল্যান্ডের বিপক্ষে 1 ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই ম্যাচে টাইগ্রেসদের জয় 5 উইকেটের বড় ব্যবধানে। মিরপুরে টস জিতে ব্যাটিংয়ে নেমে 6 উইকেটে 193 রান তোলে আয়ারল্যান্ড। তাদের হয়ে 68 রানের ইনিংস খেলে এমি হান্টার। সুলতানা খাতুন শিকার করেন 2 উইকেট। 194 রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওপেনার ফারজানা হকের 50, শারমিন সুক্তার 43 আর নিগার সুলতানা জ্যোতির 40 রানের ইনিংসে ভর করে 5 উইকেট ও 43 বল হাতে রেখে জয় নিশ্চিত করে বাংলাদেশ। Good players inside the circle, and she gets it. এখনো ফ্র্যাঞ্চাইজিদের লভ্যাংশ দেওয়ার মতো অবস্থায় পৌঁছায়নি বিপিএল, এমনটাই জানিয়েছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। এদিকে আগামী আসরে বিপিএল এর উদ্বোধন হবে 3 ভেন্যুতে। এছাড়াও থাকবে বেশ কিছু চমক। নাজমুল আবেদিন ফাহিমের সাক্ষাৎকার দিয়েছেন সহকর্মী শুভ দেবনাথ। জানাইছি তারা, আমি লিখিত দিয়েছি এবং তারা আমাদেরকে প্রমিস করেছে দে উইল গিভ সামথিং। একদম শুরু থেকেই বিসিবির সাথে আমাদের এই বিষয়ে বেশ কয়েকবার মতবিনিময় হয়েছে। আর এখন যে নতুন কমিটিটা আছে ওনারা অনেক অপটিমিস্টিক, আর ওনারা নিজেরাও ফ্র্যাঞ্চাইজদেরকে ফার্স্ট প্রায়োরিটিতে রেখে ওনারা চেষ্টা করছিল একসাথে মার্চ করে কিভাবে ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাওয়া যায়। ভারতের আইপিএল অনুসরণ করে শুরু বাংলাদেশের বিপিএল, কিন্তু মাঠের ক্রিকেট থেকে শুরু করে সুযোগ সুবিধায় বিস্তর ফারাক। ফ্র্যাঞ্চাইজিগুলো লাভ্যাংশ দাবি বেশ পুরনো, এবারও একই দাবি ফ্র্যাঞ্চাইজিদের। গেম টু গেম যাব, আমরা কখনোই মনে করি না যে অপর পক্ষ শক্তিশালী না, সবাই শক্তিশালী। কিন্তু বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের মতে বিপিএল এখনো লাভ্যাংশ প্রদানের মতো অবস্থায় পৌঁছায়নি। ইভিনিং শেয়ারিং এর অবস্থানে এখন আমরা যেতে পারিনি। এটা প্রফিটেবল একটা টুর্নামেন্ট না আমাদের জন্য, এটা ক্লাবগুলো জানেন এবং ফ্র্যাঞ্চাইজিগুলো জানেন। এবং ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের রিকোয়েস্টের কারণে অ্যাকচুয়ালি ফ্র্যাঞ্চাইজিরাও কিছুটা ফিনান্সিয়াল ক্রাইসিসে এবার আছে বলেই আমরা তাদের কাছ থেকে জেনেছি। সে কারণে তারা একটু কম খরচে দল করতে পারে, দল পরিচালনা করতে পারে, সেই দিকটা কিন্তু আমরা দেখেছি। কখনো ফিক্সিং, কখনো আম্পায়ারিং, কখনো উইকেট, কখনো বিদেশি ক্রিকেটারদের শেষ মুহূর্তে দল বদল, এমন অনেক ঘটনার সাক্ষী বিপিএল। সে কারণে বারবারই নেতিবাচক সংবাদের শিরোনাম এই টুর্নামেন্ট। তবে এবার উদ্বোধন থেকে শুরু করে সবকিছুতেই আসছে পরিবর্তন। 3 ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিপিএল এর এবারের উদ্বোধনী অনুষ্ঠান। টিভি প্রোডাকশনটা খুব ভালো হবে, আগের তুলনায় অনেক ভালো টিভি প্রোডাকশন হবে। আমরা মাঠে বোধহয় ডিজিটাল বোর্ড দেখতে পাবো, অ্যাডভার্টাইজিং বোর্ড দেখতে পাবো ডিজিটাল। আগে আমরা অন্যভাবে দেখতাম। এর বাইরেও মাঠে যারা দর্শক থাকবে তারা আমার মনে হয় আগের তুলনায় কমফোর্টেবল ফিল করবে। তারা বোধহয় ভাবতে পারবে যে না, তারা নিরাপদ এনজয় করার মতো একটা পরিবেশে খেলা দেখছে। আগামী 30 ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএল এর 11তম আসর। আর ক্রিকেট বোর্ডের দায়িত্ব হবে সেই সব খেলাধুলোগুলো আয়োজন করা। শুভদেবনাথ, নিউজ 24 ঢাকা। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।